দর্শক, এবার আমাদের নিয়মিত বিশ্লেষণ সংবাদের বিষয় আজকে ঠিক করা হয়েছে নাজুক ব্যবসায়িক পরিবেশ। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। আমরা স্বাগত জানাতে চাই জনাব খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আমাদের আজকের সংবাদ বিশ্লেষণের যে বিষয়টি আমরা ঠিক করেছি নাজুক ব্যবসায়িক পরিবেশ, এই বিষয়ে কথার শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত 3 মাসের বেশি সময় পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, আইন শৃঙ্খলা পরিস্থিতি শিল্প উদ্যোগ, শিল্প কর্মসংস্থান, শিল্প কলকারখানায় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যে কথা বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একটু আমাদের জন্য ভীষণ বিপদের সংকেত দেখা দিয়েছে। আমাদের এখানে সামান্য একটা জিনিস কিছু হলেই দেখা যায় যে শ্রমিকরা আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয়, যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এটা আমাদের দেখেন একটা হলো শিল্পের জন্য আমাদের যে সংকট, এই সংকটের ভিতরে আরো আমাদের একটা ভোগান্তি হচ্ছে। এছাড়া যেটা হচ্ছে যে রাস্তাঘাটগুলি যখন বন্ধ হয়ে যায়, সেই বন্ধের জন্য কিন্তু আপনার মানুষের জনসাধারণের অনেক ভোগান্তি হয়। তো আমাদের বক্তব্য যেটা হতে পারে যে হ্যাঁ, আপনি প্রতিটা মিলে যে শ্রমিকদের বেতন ঠিক মতো দিচ্ছে, এটা আমি মানি না। আবার কিছু কিছু জায়গায় আছে যে তারা হয়তো সময় মতো দিচ্ছে না, দেখে এটা কিন্তু আলোচনার মাধ্যমে এটা শেষ করা যায়। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আপনারা শ্রমিকদের সঙ্গে নিজেরা বসে নিজেদের সমস্যা সমাধান করে, কিন্তু এই সমাধানটা করার জন্য যে আমাদের মধ্যবিত্ত একজন দরকার লোকে কার সঙ্গে বসে কথাটা বলবে, তাকে এটা বোঝানো হবে। প্রতিটা জিনিসই আমাদের আলোচনার মাধ্যমে করা উচিত। আমার দৃষ্টিতে দেখেন, ভাঙচুর করে রাস্তাঘাট বন্ধ করে এটা কিন্তু কোনো সমাধান না, এটা দেশের ক্ষতি। এই ক্ষতিটা যদি মনে করেন যে আমাদের যেটা হচ্ছে আমার মিলে বা আপনার যে কোনো একটা মিলের অগ্নিসংযোগ করা হইলো বা বন্ধ করা হইলো, এটা কিন্তু জাতীয় সম্পদ এবং এই ফ্যাক্টরিগুলো কিন্তু ব্যাংকের থেকে লোন নেওয়া। এখন এই ঋণ পরিশোধ করতে গেলে তাকে হিমশিম হতে হবে, ফ্যাক্টরি বন্ধ হলে তার লস হবে, শ্রমিকদের বেতন দিতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মনিটরিং করা দরকার যে আসলে কি এখানে শ্রমিকরা নিজেদের। জি খোরশেদ আলম, এই বিষয়ে এই প্রসঙ্গে আপনাকে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। সম্পূরক প্রশ্নটি হচ্ছে আপনার এই প্রসঙ্গেই, এই কিছুদিন আগেই অর্থাৎ এই যে আজ প্রায় 19 তারিখ হয়ে গিয়েছে নভেম্বরের, এই 20 দিনের মধ্যেই একবার দেখা গিয়েছে যে ময়মনসিংহ মহাসড়ক 4-5 দিনের জন্য টানা বন্ধ হয়ে গেল, তাদের দাবি মেনে নেওয়া হলো। ঠিক গত পরশুদিন আপনার আবারও চন্দ্রায় আরেকটি ঘটনা ঘটে গেল। এই যে ধাপে ধাপে একের পর এক হচ্ছে, এই বিষয়টিতে আসলে আপনারা যারা মালিক পক্ষ তারা কিভাবে দেখছেন? কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের আছে? আপনাদের কোনো পর্যবেক্ষণ? না, এখন পর্যবেক্ষণ দেখেন, আমি এই টেক্সটাইলের সঙ্গে জড়িত আছি 1972 সাল থেকে। আমার জীবনে ধরেন আজকে এত বছর, আমি 52 বছর যাবত এই টেক্সটাইলে আছি। এরকম পরিস্থিতি আমরা দেখি নাই যে আমাদের শ্রমিকরা এভাবে এসে রাস্তা বন্ধ করে দিবে বা আমাদের এগুলো কি আছে এগুলো তদন্ত করে দেখা দরকার। আসলে কি শ্রমিকরা এই জন্য তাদের দাবির জন্য এই রাস্তাঘাট বন্ধ করেছে নাকি এখন এই জিনিসটা মনিটরিং করবে কে? এখন তাদের সঙ্গে কথা বলার জন্য এখানে একটা এরকম একটা লোক দরকার বা এরকম একটা প্রশাসন দরকার বা এরকম একজন জনপ্রতিনিধি দরকার বা জাতি বলেন আপনি, এদের মধ্যস্থতা করে তাদের কথাগুলা মালিকদের সঙ্গে বসে। আমরা দেখতাম আগে আমাদের যে পুরানো আমলে আমরা হতো, আমাদের শ্রমিকদের আন্দোলন হয়েছে, সেখানে কি হয়েছে, শ্রমিক পক্ষ মালিক পক্ষ বসে মাসের পর মাস এরকম দেখা গেছে যে একটা আপনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের তখন এতদিন ছুটি, এতদিন বোনাস, এতদিন এগুলো দেখা গেছে যে 6 মাসও চলে গেছে, কিন্তু এখন তারা আমাদের সময় দিচ্ছে না। কিছু হলে দেখা যায় রাস্তা বন্ধ করে দিচ্ছে। এটা আমাদের কাছে দুঃখজনক। এটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির জন্য বিরাট একটা ক্ষতি। তো আমরা চাই যে এই বিষয়টা সরকার, এখন যেহেতু আমাদের বর্তমানে যে সরকার, আমাদের বর্তমান যে আপনার সরকার আছেন দুনিয়াতে, এই সরকারটা আমাদের ধরেন অর্থনীতি সম্বন্ধে তাদের ধারণা ভালো, এটা আমরা স্বীকার করি, এবং তারা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যথেষ্ট অবদান রাখতে পারবে, এটা আমরা আশা করি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে আমরা ওরকম ধরনের বা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু আমরা এখানে এই উপদেষ্টার ভিতরে ওরকম কোন লোক দেখতেছি না যারা এগুলা নিয়ে বসে কোথায় হলো তাদের দেখে এনে তাদের সঙ্গে কথা বলে এটা ভিতরে একটা সমাধান করা যায় কিনা। এখন দেখা গেল অর্থনীতিতে আমরা দেখতেছি যে এখন যেমন দেখা যাচ্ছে যে আমাদের দেখার মতো যে হয়তো আগে যে টাকা পাচার হতো সেটা এখন হয়তো কম হচ্ছে দেখি
আপনার এখন কি আসতেছে, আমাদের ফরেন কারেন্সি যেটা আছে, এই ফরেন কারেন্সি আয়, এটা দেখেন আপনি রিমিটেন্স কিন্তু অনেক বেড়েছে। কালকে দেখেছি আমি, তো ভাবতেছি এটা ভালো লক্ষণ। হ্যাঁ, ওনারা যেহেতু এইসব কাজগুলো জানেন, ওনারা বিভিন্ন চ্যানেলে এই কাজগুলো করতেছেন, আমরা সাধুবাদ জানাই যে ঠিক আছে ওনারা কাজ করতেছে, করুক। কিন্তু এখন শিল্পের ব্যাপারে, এইখানে শিল্পের ব্যাপারে আমাদের এরকম লোকের দরকার ছিল যারা এই শিল্প সম্বন্ধে, আমাদের যদি ধরেন শিল্প যারা আছে, শিল্প মানে শিল্পপতি, এদের নিয়ে যদি আলোচনা করে, খোরশেদ আলম, আমি যদি বলতে চাচ্ছি একটি বিষয়, আরেকটি যে উৎপাদনমুখী কারখানাগুলোতে যে আন্দোলন দেখা যায় শ্রমিকদের, একটি বড় কারণ সবসময় বলা হয়ে থাকে যে বকেয়া মজুরির দাবিতে তারা আসলে এই আন্দোলনগুলো করে থাকেন। বর্তমান পরিস্থিতিতে আসলে বকেয়া মজুরির এই যে দাবিগুলো, এগুলো কি কারণে হচ্ছে? আপনাদের দিক থেকে কোনো ব্যবসায়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, সময় মতো আপনারা টাকা দেশে আনতে পারছেন না, দিতে পারছেন না, এই ধরনের কোনো কিছু আছে? রাজনৈতিক পট পরিবর্তনের কোনো প্রভাব আছে, নাকি অন্য কোনো প্রভাবক আছে? না, সেটা হলো কি, দেখেন আপনার ধরেন 5টা দিন, আপনি কত হাজার মিল বাংলাদেশে আছেন, গন্ডগোল হচ্ছে কটা, 5টা বা 10টা। এখন এই 10টা মিলে এটা হতে পারে। একটা কঠিন ব্যাপার হলো কি, দেখেন শ্রমিকরা, ওনারা চায় প্রতি মাসে 7 তারিখে তার বেতনটা দেওয়া হয়। কারণ হচ্ছে তারা কষ্ট করে, এবং প্রতি মাসে 7 তারিখে তাদের বাড়ি ভাড়া দেওয়া লাগে। যখন বাসা ভাড়া সে বাসা যায়, তখন বাড়িওয়ালা বলে এই তুমি ভাড়া দাও, তখন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই জন্য আমাদের উচিত কষ্ট করে হলে শ্রমিকদের বেতনটা আগে দিয়ে দেওয়া। যারা দিচ্ছে না সেটার কিছু না কিছু কারণ আছে, এটা দেখা দরকার। তবে আমার ধারণা যে আমি এত বছর এই শিল্পে ছিলাম, কিন্তু এরকম ধরনের দেখি নাই যে বিভিন্ন দিনে, যেমন আপনি বলবেন গাজীপুরে হলো 4 দিন 5 দিন আগে, 5 দিন আগে আবার হলো। তো এটা একটার পর একটা হচ্ছে, এটার একটা কারণ রহস্য দেখা দরকার, আসলে ঘটনাটা কি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু সবাই বলতেছি যে তারা টাকা পাবে, দেওয়া হচ্ছে না। এখন আপনি দেবেন, তাদের টাকার ব্যবস্থা করা যেতে পারে। তাদের যদি লোন না হয়, লোন যদি সব কম থাকে, টাকা নাই তাদের, সেটাও তাদের কাছ থেকে আপনি লোন ব্যবস্থা করে দিয়ে ব্যাংকে থেকে এইসব সমস্যার সমাধানের জন্য ব্যাংক থেকে তাদের জন্য স্পেশাল কিছু আপনি ফান্ড দিতে পারে, যে ঠিক আছে আমি 2 মাসের টাকা আমার শর্ট করছে, যেহেতু তার অনেক সময় দেখা যায়, আমি আপনাকে বলি এটার একটা কারণ আছে, কোনো মিলে দেখবেন আপনার তিনি এক্সপোর্ট করেছে, কিন্তু এরা টাকাটা আসেনি, তার মতো আসেনি। তারপরে এখানে বাংলাদেশে যে ডিম এক্সপোর্ট হয়, এটা একটা দুঃখজনক ব্যাপার, যে দেখা গেল যে আপনি মনে করেন আমাদের প্রায় কত 50 মিলিয়ন ডলারের মতো এখনো আমাদের টেক্সটাইল মিলগুলো পাচ্ছে না, সুতা দিয়েছে, মিলগুলো থেকে আসতেছে না। 6 মাস, 7 মাস, 9 মাস, 11 মাস পর্যন্ত তেমন পাচ্ছে না। এটা কিন্তু একটা বিরাট ক্ষতিকর। এই সমস্যাটা আমাদের এই যে অনেক মিলের জন্য বিশাল সমস্যা। কারণ হচ্ছে বিদেশিরা দেখেন জাহাজে উঠানোর পরে বিএল দিয়ে টাকাটা নিয়ে যায় তার পেমেন্টে, মাল না আসার কারণে। আর এখান থেকে আমাদের এখান থেকে মালটা দেওয়া হয়, ডেলিভারি করা হয়, যে কোনো জিনিস সুতা বলেন, কাপড় বলেন, দেওয়া হলো কোনো গার্মেন্টসকে, সেই পেমেন্টটা আমাদের আসতে লাগে 9 থেকে 11 মাস, 7 মাস, 6 মাস। এই জিনিসটা আমার মনে হয় এখানে একটা বিষয় আছে, যার জন্য অনেক মালিকের কাছে টাকা হাতে থাকে না, সময় মতো বেতন দিতে পারে না। আমাদের জিনিসগুলা, যেহেতু এখানে অর্থনীতিবিদ আছেন আমাদের এখন বর্তমানে ভালো দেশের জন্য, উনারা এই বিষয়টা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলাপ করে দেখতে পারেন কি কারণে যেখানে আমাদের ডিম এক্সপোর্ট এখানে এক্সপোর্ট করেছে, সেই এক্সপোর্টের টাকাটা 9 মাস, 10 মাস, 7 মাস কেন পড়ে আছে, এটার জন্য যে ক্ষতি হচ্ছে, এই যে পিছনের কারণ থাকতে পারে। দ্বিতীয়ত হলো যে এর পিছনে দেখা দরকার যে আমরা গত আলোচনায় বলেছিলাম যে আমরা কিছু লক্ষ্য করেছি, এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে দুধ ব্যবসা নিয়ে। জি খোরশেদ আলম, আমরা একটু উৎপাদনের জায়গায় একটু যেতে চাই। উৎপাদনের জায়গায় যে কারণে যেতে চাই, আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু দীর্ঘদিন ধরেই জ্বালানির সরবরাহের নিয়ে একটি বড় ধরনের অভিযোগ আপনারা লম্বা সময় ধরে করে আসছেন। ব্যবসায়ের নাজুক পরিস্থিতির জন্য কিন্তু জ্বালানি সরবরাহের একটি বড় ভূমিকা আছে। বর্তমানে কি অবস্থায় রয়েছে আপনাদের উৎপাদন? কলকারখানাগুলো কেমন চলছে? ব্যবসায়িক পরিবেশ কতটুকুই বা নাজুক আছে এখন? হ্যাঁ, এখন আমি যদি বলি আমাদের সেক্টরটা, আমাদের টেক্সটাইল যেটা আমাদের বিপিএলের গ্রামে সবচেয়ে বেশি আপনার গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহার হয় আমাদের টেক্সটাইল মিলগুলো, স্পিনিং এবং অন্য জায়গায়। আমাদের এখানে গ্যাসের যে পরিস্থিতি, এতে আমাদের এখন বর্তমানে এফিসিয়েন্সি বা প্রোডাকশন পাচ্ছি আমরা ম্যাক্সিমাম 60%, 40% প্রোডাকশন আমাদের কম হচ্ছে শুধু গ্যাস এবং বিদ্যুতের জন্য। আমাদের যে পরিমাণ গ্যাস আসার কথা এবং বলা হয়েছিল যে আসবে, এটা আমরা যতদূর জানতাম যে আমাদের 3 মাস আগে আমাদের গ্যাসের লাইনটা, গ্যাসের সরবরাহ বৃদ্ধি করার কথা ছিল, কিন্তু সেই ধরনের কোনো বৃদ্ধি হয় না। এখন যেটা হয়েছে মনে করেন যে 2 মাস বা 1.5 মাস আগে বা 1 মাস আগে এটা 50% আমাদের প্রোডাকশন চলে গেছিল, এখন সেটা হচ্ছে 60% থেকে 40% আমাদের প্রোডাকশন লস হচ্ছে।
মানে আমরা গ্যাস সামান্য একটু পেয়েছি, হয়তো কোনো কূপগুলো আপনার পুনঃখনন করা হয়েছে, এখান থেকে কিছু গ্যাসের পরিমাণ বাড়ছে এটার জন্য, এবং এলএনজির বোধে কিছু জিনিস আসা হচ্ছে। এইটা একটা সমস্যা আছে যে গ্যাসের সমস্যা যদি আপনি এই সমাধান না করেন, তাহলে বাংলাদেশের যে কর্মসংস্থান, এটা কিন্তু একমাত্র গ্যাস বিদ্যুৎ এই এই যে জিনিসটার উপরে নির্ভর করে এই শিল্পগুলা হয়েছিল, এখানে কিন্তু কর্মসংস্থান হয়েছে। এখন যদি আপনি এই সময় মতো আমাদের গ্যাস বিদ্যুৎ দিয়ে না দিয়ে যদি আমাদের এইভাবে বন্ধ রাখতে বলেন, ফ্যাক্টরি বন্ধ হবে, ব্যাংকের সমস্যা হবে, ব্যাংকে কোনো টাকা ফেরত পাবে না। দ্বিতীয়ত হলো কর্মসংস্থানের বিশাল ক্ষতি হবে। দ্বিতীয়ত হলো যে আমাদের একটা দেখেন, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে কম্পিটিশন করতে পারতেছি না। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন এলএনজির দাম কিন্তু খুবই কম। আগে এটার দাম যখন ছিল ধরেন আমরা যত জানি $16 পর্যন্ত, $18 পর্যন্ত, তখন আমাদের হিসাবে কস্টিং আসার কথা ছিল 12 থেকে 14 টাকা। তা এটার দাম আমাদের হঠাৎ দাম করে আপনার 31 টাকা 50 পয়সা আমাদের টেক্সটাইলের জন্য করেছে, যেখানে আমরা এই গ্যাসটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমাদের এক্সপোর্ট হয় বিলিয়ন বিলিয়ন ডলার, সেখানে আমাদের উৎপাদন বন্ধ এবং কম্পিটিশন করতে পারতেছি না বিদেশিদের সঙ্গে। এই গ্যাসের মূল্য আমাদের জন্য বিরাট একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা বলবো এখন বর্তমান যারা আছেন তাদের কাছে দুইটা জিনিস আমি রিকোয়েস্ট করবো। আগে বলেছি, 1 নম্বর হলো আপনার গ্যাসের সিস্টেম কমাতে হবে। এইখানে যে চুরি হচ্ছে, গ্যাসের যে হচ্ছে, এটা বন্ধ এখনো করতে পারতেছে না, বলা হয়েছে। এখন আমার দৃষ্টিতে এটা যদি সেনাবাহিনীর হাতে দেওয়া হয় এবং এটা মনিটরিং করা হয়, এখানে মনে করেন আপনি 10% থেকে 15% মনে হয় আপনি এই সিস্টেম বাঁচাতে পারবেন। এইটাতে যে পয়সাটা সেভ হবে, টাকাটা সেভ হবে, সেটা যদি আমাদের কস্টিং করা যায় এবং বর্তমানে যে এলএনজি রেট আছে সেই রেট অনুসারে যদি আমাদের দেন, তাহলে এই মিলগুলা আপনার এখন যে এক্সপোর্ট হচ্ছে তার থেকে আমি বলতে পারি 25% থেকে 30% আপনার এক্সপোর্ট বেশি হবে। কারণ আমরা এখন কম্পিটিশনে টিকতে পারতেছি না, আমাদের প্রাইস অনেক হাই। দেখেন আমাদের সুতো এখানে করে আমাদের বিক্রি করতে পারি না, আমাদের সুতা 500 থেকে 1.5 টাকা যারা সুতা কিনেন, আমাদের থেকে দাম একটু কম এখান থেকে নিয়ে আসেন, কিন্তু তারা আমাদের দুঃখ বোঝেন না যে আমার দামটা কেন বেশি। আমি গ্যাসের দাম দিচ্ছি 31 টাকা 50 পয়সা, যেটার দাম ছিল 12 টাকা। জি জনাব খুরশিদ আলম, আমরা একটু যদি এখন এই জ্বালানির যে সরবরাহের যে বিষয়টি, এই প্রতিবন্ধকতা আপনাদের দীর্ঘদিনের আপনারা বলছেন, আমরা একটা আরেকটি অংশে যেতে চাই যে কেন্দ্রীয় ব্যাংক অর্থ বিভাগ যেই বিষয়টি দেখছে যে সংকোচনমূলক মুদ্রানীতির একটি বাস্তবায়ন, মূল্যস্ফীতি কমাতে গিয়ে তারা যেই উচ্চ সুদহার হয়ে গিয়েছে এখন ঋণের, এই জায়গাটির কারণে কি এখন বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমছে, বা এটি কি আসলে ব্যবসায়িক পরিবেশ নাজুক করার জন্য কোনো ভূমিকা রাখছে বলে মনে করেন, উচ্চ সুদহার ব্যাংক ঋণের? হ্যাঁ, এখানে দুইটা জিনিস আমি বলবো আপনাকে। এটা আসলে আমার শরীরে 50% ক্যান্সার হয়ে গেছে এখন। আপনি আমাকে বাঁচাবেন নাকি? আমাদের একটা প্রজেক্ট করা হয়েছে, ধরেন যখনই আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম তখন ডলারের দাম ছিল 90 টাকা। 90 টাকা দিয়ে মনে করেন আমি একটা প্রজেক্ট করেছি, ধরেন 2000 কোটি টাকা বা 500 কোটি টাকা, 1000 কোটি টাকা। এখন এটা ডলার দাম হয়েছে 120 টাকা। তো 90 থেকে যখন 120 টাকা হলো, তাহলে আপনার কত? 30 টাকা। এখন কিন্তু আমার প্রজেক্টটা কস্ট 30 টাকা বেড়ে গেল। 30 টাকা বেড়ে গেল। এখন কি হলো, ব্যাংকের যে আমি টাকা দিতে গিয়ে ব্যাংক থেকে আমি আগে যে লোন নিতাম আমার নিতে মনে 84 টাকা, এখন আমার ব্যাংক থেকে নিতে হচ্ছে 120 টাকা। তখন আমি দিতাম ওটা 7%, কোনো কোনো ক্ষেত্রে 6% থেকে 7% এটা ছিল ম্যাক্সিমাম ধরেন রেট ছিল। এটা এখন কোনো ব্যাংক আপনার ধরেন 13, 14, 15 আছে। এটার কোনো সীমিত আকারে নাই যে হ্যাঁ একটা রেট ফিক্স করা হচ্ছে। এখন যেসব মিলগুলো অ্যাকসেপ্ট করবে বা লোকের যে বস্তা খাতটা, এই খাতটা টিকতে পারবে না। কারণ হচ্ছে দুইটা কারণে। একটা হলো ডলারের যে আপনার ভ্যালুয়েশনটা ডিফারেন্স হয়ে গেছে, 90 টাকা থেকে এই টাকা আমরা কিভাবে দিই। আমার প্রজেক্টটা করা আছে 300 কোটি টাকা, এই 300 কোটি টাকা আমি নিয়েছি, এখন সেটার দাম হয়ে 400 কোটি টাকা। আমি কিন্তু কোনো টাকা নিই নাই, শুধু ডলারের ব্যবধানে, প্রাইসের ব্যবধানে আমার এটা মনে করেন 100 কোটি টাকা বেড়ে গেছে। তো 100 কোটি টাকার জন্য আমাকে ব্যাংকের এই সুদও দিতে হবে। তা এগুলো আমাদের ধরেন বিবেচনা করার দরকার। টেক্সটাইলের জন্য আমার হিসাবে এটা ম্যাক্সিমাম 8% করা দরকার, এর উপরে করা ঠিক হবে না। আর দ্বিতীয়ত হলো যে ডলারের জন্য যে আমাদের যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের শর্ট হয়ে গেছে। এখন কিন্তু দেখেন, আপনি যে বলছেন অনেক রাজনৈতিক সমস্যা হচ্ছে, এটা হতে পারে। কারণ আমরা যদিও এখনো তদন্ত করে দেখি নাই, কারণ হচ্ছে যে আমার নিজে এখন ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না, কারণ আমার ডলারে পেমেন্ট করতে গিয়ে আমার টাকা বেশি লাগতেছে, কিন্তু আমার তো অলরেডি একটা স্যাংশন করা আছে মনে করেন 10 কোটি টাকা।
কিন্তু এখন আমার ওই ডলার পেমেন্ট থেকে আমার লাগতেছে 14 কোটি টাকা, 4 কোটি টাকা বেশি। তা আমি কোন দিকে দিব? ব্যাংকের টাকা দিব, নাকি রিটার্নিং করবো, নাকি শ্রমিকের বেতন দিব? আমাদের বিশাল সমস্যা দেখা দিচ্ছে। তো এইসব বিষয় কিন্তু আমার মনে হয় বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুবই বিজ্ঞ লোক। আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন বা অন্যান্য যারা ফাইন্যান্সে আছেন তাদের এই বিষয়টা আসলে তাদের কাছে এই বিষয়টা তুলে ধরা হচ্ছে না। আমার দৃষ্টিতে এই জিনিসটা যদি ওনাদের সামনাসামনি যদি ওনারা আমাদের সময় দেয়, আমরা কিন্তু ওনাদের বুঝাতে পারি। ওনারা যদি আমাদের নিউজগুলো দেখেন বা খবর নেন যে কি অবস্থায় আছে, গ্যাসের জন্য 40% প্রোডাকশন নাই, দ্বিতীয়ত হলো ব্যাংক ইন্টারেস্টের জন্য ডলার সাবস্ক্রিপশনের জন্য আমাদের এত টাকা ভর্তি দিতে হচ্ছে, তাই ইন্ডাস্ট্রি কিভাবে বাড়বে? এখন এটা দ্বিতীয় আরেকটা আছে, দেখেন আমাদের আগে এই যে আমরা এক্সপোর্ট যারা করতাম, আমাদের আপনি জানেন যে বাংলাদেশ সর্বপ্রথম আমরা যখন এক্সপোর্ট করি তখন আমাদেরকে সরকার থেকে 25% ইনসেন্টিভ দিত। ব্যবসায়িক পরিবেশ খুরশিদ আলম, ব্যবসায়িক পরিবেশ চাঙ্গা করার একটি অংশ হিসেবে যে যদি প্রতিবন্ধকতা বলি, সেখানে কি আপনারা প্রশাসনের কোনো ধীরগতি দেখতে পাচ্ছেন? কোনো নীতির ক্ষেত্রে বা সহায়তার ক্ষেত্রে প্রশাসনিক কোনো ধীরগতি? না, এটা তো ধরেন যে আছে কিছু, এটা আমরা যেরকম চেয়েছিলাম যে এটা আমরা হয়তো কথা বললে এটা সুরাহা পাবো, এখানে একটু দুর্গতি আছে, এটা কোনো সন্দেহ নেই। এটা তবে এখন জিনিসটা হচ্ছে এটা মনিটরিং করা হচ্ছে না ঠিক মতো। এটার জন্য যেসব আপনার উপদেষ্টাদের সচিব আছেন, মহোদয়রা আছেন, ওনাদের কাজ হচ্ছে এটা করা। এখন সচিব মহোদয়রা যদি কাজগুলো আমাদের কাছে নিয়ে উপদেষ্টাদের কাছে বা উপদেষ্টা পরিষদে যদি দিতে পারে, এই কাজটা আমার মনে হয় খুব গতিতে হতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় যে সচিবালয় বা যারা সচিব পর্যায়ে আছেন, যারা এগুলা মনিটরিং করার কথা, ওনাদের কিছু ধীরগতি দেখা যাচ্ছে। ওনাদের ভিতরে কোনো কিছু হয়তো বললে অনেক সময় ওনারা কোনো ডিসিশন দিতে চান না বা কিছু বলতে চান না, ওনারা একটু চুপ করে আছেন। যে মানে এটার পিছনে কারণ দেখতে হবে কি কারণে এগুলো অর্থনীতির উপরে আমাদের এত বড় একটা ধাক্কা আসতেছে। ওনারা যদি এটাকে আমার তড়িৎ গতিতে না করেন তাহলে তো নিউজগুলো নষ্ট হয়ে যাবে। এখন দেখেন আমার অবস্থা, আমি চলে যাচ্ছি, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আমার, আমি মরে যাব। এখন আপনি যদি আমাকে লাস্ট পুরা মিলটা না দেন, আপনি তো বাঁচাতে পারবেন না, এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তো এগুলো করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করবো, যারা আছেন এই পদে, আপনারা দয়া করে ব্যবসায়ী মহলকে ডাকেন। জি জি, খোরশেদ আলম, আমরা আজকে সময় স্বল্পতার কারণে আমরা একটু শেষ করতে যাচ্ছি। খোরশেদ আলম, আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা ভবিষ্যতে ব্যবসা অর্থনীতির পরিবেশ নিয়ে আবারও আপনার সাথে যুক্ত হব। আশা করি আমাদেরকে আপনি আবারও সময় দিবেন। সে সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ।